প্রিয় শিক্ষার্থী, সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আজকে আমরা শব্দ দেখেই কিভাবে রূপক কর্মধারায় শিখব সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। শব্দ দেখেই যেন আমরা সমাসটা নির্ণয় করতে পারি। আমরা জানি কর্মধারায় সমাস এর প্রকারভেদের মধ্যে আমাদের উপমান, উপমেয় এবং রূপক, এই যে উপমান, উপমেয় এবং রূপক, এই তিনটি কর্মধারায় সমাস মূলত একটি শব্দের সাথে আরেকটি শব্দের তুলনা বোঝায়, যে উপমান এবং উপমেয়র মধ্যে তুলনা বোঝায়। তো আমাদের রূপক কর্মধারার বিষয়টা হচ্ছে যে উপমান এবং উপমেয় এটাকে যদি আমরা পৃথক করতে না পারি বা অভেদ কল্পনা করা বোঝায়। তোমাদের বই এভাবে লেখা আছে যে উপমান এবং উপমেয়ের মধ্যে যদি অভেদ কল্পনা করা হয় তাহলে সেটাকে আমরা রূপক কর্মধারায় সমাস বলি। তো এক্ষেত্রে আমরা কিভাবে চিনব যে উপমান এবং উপমেয়ের মধ্যে অভেদ কল্পনা করা হয়েছে? একটা জিনিস লক্ষ্য করবা যে শব্দটা থাকে, আমাদের যে সমাসবদ্ধ শব্দটা থাকে সেটার প্রথম অংশে সর্বসময় উপমান ব্যবহৃত হয়। আমি আবার বলছি, উপমান ব্যবহৃত হয়। শব্দের প্রথম অংশে বা পূর্ব পদে উপমান ব্যবহৃত হয়। তো আমরা এখানে যদি দেখি যে দুটো আমাদের পদ রয়েছে, সমাসবদ্ধ শব্দ বা সমস্ত পদের দুটি অংশ থাকে, একটা হচ্ছে পূর্ব পদ, অপরটি হচ্ছে পরপদ। এই পূর্ব পদ আর এই দ্বিতীয়টি হচ্ছে কি পরপদ। বোন হচ্ছে পূর্ব পদ এবং মাঝে হচ্ছে কি পরপদ। তো আমরা জানি যে পূর্ব পদে সবসময় কি থাকবে? উপমান। ওকে, তো প্রথম অংশে থাকে আমাদের উপমান। তো শব্দটার দিকে আমরা তাকিয়ে যদি লক্ষ্য করি যে এই উপমানকে আমরা ধরতে বা ছুঁইতে পারি না, উপমানটাকে কি ধরা ছোঁয়া যাচ্ছে না, তখন সেটাকে আমরা চোখ বন্ধ করে রূপক কর্মধারায় নিয়ে যাব। তো তোমরা যদি এখানে লক্ষ্য করো, আমি কিছু শব্দ লিখেছি, এরকম অজস্র শব্দ আছে। যে মন মাঝি লিখেছি, দেখো মন রূপ মাঝি। এখানে একটা কথা বলা আছে, যার সাথে তুলনা করা হয় সেটা হচ্ছে উপমান। তো এখানে মনের সাথে তুলনা করা হয়েছে কাকে? মাঝিকে। যেমন মাঝি যেমন নৌকা একটা নির্দিষ্ট গন্তব্যে নিয়ে যায়, ঠিক আমাদের জীবনটাকেও একটা নির্দিষ্ট গন্তব্যে পরিচালিত করে আমার মন, আমার বিবেক, আমার সত্তা। ওকে, এটা তো এখানে লক্ষ্য করো যে প্রথম অংশে যে মনটা রয়েছে সেই মনকে আমরা ধরতে বা ছুঁইতে পারছি না। তো যেহেতু আমি উপমানকে ধরতে বা ছুঁইতে পারছি না, তাহলে সেক্ষেত্রে আমি সেটাকে রূপক কর্মধারায় সমাস লিখব। আচ্ছা, ব্যাস বাক্যে রূপ লিখলে সেটাকে রূপক কর্মধারায় বলতেই হবে, তো আমরা রূপ লিখেছি। দেখো এরপরে বলেছি যে যৌবন সূর্য। যৌবন সূর্য কেন বলা হয়েছে? দেখো যে সূর্য সবসময় কি সকল কিছুকে আলোকিত করে, সমস্ত জড়া, সমস্ত অন্ধকার, সমস্ত কুটিলতাকে সে দূর করে দেয়। তো আমরা যৌবন টাইমটাকেও লক্ষ্য করছি কি ঠিক একই রকম। সূর্যের যেমন তেজ রয়েছে, কি যৌবনেরও তেমনই কি উদ্দাম বা তেজ রয়েছে। তো আমরা যৌবনকে অবশ্যই ধরতে ছুঁইতে পারি না, সম্ভব না। ঠিক কাল বৈশাখী, কাল বৈশাখী আমরা দেখতেছি কি যে বৈশাখ মাসের একটা ঝড়ের বৈশিষ্ট্য বলতেছে, কিন্তু এই কালটাকে কি আমরা ধরতে বা ছুঁইতে পারি? কাল মানে সময়, ধরা ছোঁয়া যাবে না। দেখো শান্তি বাড়ি বলতেছে, এখানে বাড়ি মানে পানি, তোমরা বৃষ্টি অর্থ ধরে নিতে পারো। যে আমরা বললাম বাড়িটা কেমন বা বৃষ্টিটা কেমন, যে আমাদের শান্তি দিচ্ছে। তো এই শান্তিটাকে তো আমরা ধরতে বা ছুঁইতে পারছি না। তো ঠিক একই রকম হৃদয় মন্দির, মন্দিরটা কেমন বলতেছে হৃদয়ের মতো। তো হৃদয়টাকে তো আমরা ধরতে বা ছুঁইতে পারি না। ঠিক একই রকম জ্ঞান বৃক্ষ, বৃক্ষটা কেমন, দেখো তুলনা করছে কিসের সাথে? জ্ঞানের সাথে। আমরা জ্ঞানটাকে কি করতে পারছি না? ধরতে বা ছুঁইতে পারছি না। ঠিক যখনই তুলনা করা হবে যে এইটা কেমন, এইটা কেমন, এটা কিসের সাথে কি তুলনা করা হচ্ছে, একটার সাথে আরেকটার তুলনা করা হচ্ছে, তখনই সেটাকে আমরা কর্মধারায় সমাসের মধ্যে চিন্তা করব। আর যখনই দেখব যে উপমান বা শব্দের প্রথমে যে অংশটা রয়েছে সেই শব্দটাকে আমরা ধরতে বা ছুঁইতে পারি না, তখন সেটাকে আমরা উপমানের পরে এরকম প্রথম পদের পরে রূপ লিখেই কি পরবর্তী পদ লিখে দিব। খুব সহজেই আমরা এটাকে সমাধান করে ফেলবো, যেটা রূপক কর্মধারায় সমাস। তো আশা করি এর পরবর্তীতে সমাসের শব্দ দেখেই তোমরা বুঝে ফেলবা যে এটা কোন সমাস। পরবর্তীতে আমি ধারাবাহিকভাবে সমাসের অন্য অন্য ক্লাসগুলো দেওয়ার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ।